আজকের ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিকে বাছাই করা যে প্রশ্নগুলো পড়েছে বিগত বছরে, অর্থাৎ এইচএস স্ক্যানার থেকে আমরা বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে এই প্রশ্নের উত্তর এবং উত্তরের সাথে ব্যাখ্যা আমরা সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমেই বলে দিই, এই যে আমরা এইচএস স্ক্যানারটা নিয়ে এসেছি সেটা সাঁতরা পাবলিকেশনের এইচএস স্ক্যানার থেকে নেওয়া হয়েছে এবং র্যাপিড টেস্ট যে টেস্ট পেপারটা বেরিয়েছে কমার্সের, সেই টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে। এটা তবে কোনো প্রমোশনাল ভিডিও নয় বা টেস্ট পেপারের কোনো প্রমোশনাল ভিডিও নয়। তোমাদের কাছে আগামী দিনে আমি এরকম আরও অনেক প্রশ্ন, সাজেশান প্রশ্ন, উচ্চ মাধ্যমিকের বাছাই করা প্রশ্ন নিয়ে আসব। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, যারা এখনও হোয়াটসঅ্যাপে জয়েন হওনি তারা হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও, 1 নম্বর। আর 2 নম্বর, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের পাশে দেখবে জয়েন বাটন চলে এসেছে। যারা মেম্বারশিপ নিতে চাও অবশ্যই নিয়ে নিও। এক্সক্লুসিভ ক্লাস, সাজেশান এবং পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হবে যারা আমাদের জয়েন বাটনে জয়েন হবে। তো প্রথম থেকে আমরা একটা একটা করে প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করছি। প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের 2025 সালে যে প্রশ্নগুলো পড়েছে। প্রথম প্রশ্ন, আধুনিক ব্যবস্থাপনার জনক কে? তোমার অবশ্যই উত্তর হবে হেনরি ফিওল। 2, নিম্নের কোনটি ব্যবসার সামাজিক উদ্দেশ্য? উত্তর হবে তোমার কর্মসংস্থান সৃষ্টি করা। 3, নিচের কোনটি সমন্বয় সাধনের বৈশিষ্ট্য নয়, একক প্রচেষ্টা? কেন? কারণ সমন্বয় সাধন দলগত একটা প্রচেষ্টা, সেই কারণে এটা একক প্রচেষ্টা এর বৈশিষ্ট্য নয়। অনেক সময় সত্য এবং মিথ্যা হিসাবেও পরীক্ষায় আসতে পারে। 4, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে? এফডব্লিউ টেলর। 5, পুনর্ব্যবহার্য বা পুনর্বার ব্যবহার্য পরিকল্পনার অন্তর্ভুক্ত হলো কোনগুলি? এখানে বুঝতেই পারছো পরিকল্পনার উপাদানগুলি দেওয়া রয়েছে, কর্মনীতি, কর্মপ্রণালীর নিয়ম, সবকটি। উত্তর হবে তোমাদের অপশান ডি, সবকটি। 6, কার্যকালের ভিত্তিতে পরিকল্পনাকে ক ভাগে ভাগ করা যায়? উত্তর 3 ভাগে। কি কি বলো তো? স্বল্পমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর মধ্যমেয়াদী পরিকল্পনা। 7, নিচের কোনটি ভার অর্পণের উপাদান নয়? উত্তর হবে উন্নয়ন। কেন? কারণ বাকিগুলো ভার অর্পণ প্রক্রিয়ার উপাদান। কর্তৃত্ব, দায়িত্ব, জবাবদিহিকরণ, ঠিক আছে, এইগুলো হচ্ছে ভার অর্পণ প্রক্রিয়ার উপাদান, সেই কারণে অপশান ডি হচ্ছে ভার অর্পণ প্রক্রিয়ার উপাদান নয়। আচ্ছা, ব্যবস্থাপনাকে কি হিসাবে বিবেচনা করা হয়? এই প্রশ্নটা তো উচ্চ মাধ্যমিকে বারংবার এসেছে, ক্লাস করানোর সময় তোমাদের বলেছি যে কলা এবং বিজ্ঞানের সমন্বয়। আর যদি বলে যে ব্যবস্থাপনা কোন ধরনের বিজ্ঞান, তাহলে তোমার উত্তর হবে সমাজ বিজ্ঞান। ঠিক আছে, আশা করি সেই প্রশ্নটাও আগামী দিনে বা আস্তে আস্তে আসবে প্রশ্নের মধ্যে। 9, সহজলভ্য পণ্য কোনগুলি? এটা হচ্ছে উপভোক্তার পণ্য, বা যদি অপশানে থাকে ভোগ পণ্য তুমি সেটাও দিতে পারো, ভোগ পণ্য। 10, উৎকৃষ্ট গুণমানের উৎপাদনের মাধ্যমে ক্রেতা সৃষ্টি সম্ভব। এটা কোন ধারণা? বিপণনের। এটা হচ্ছে উৎপাদনমুখী ধারণা। ঠিক আছে। আচ্ছা, 10-এর পর আমরা 11-য় চলে যাব। 11 থেকে আমাদের কি প্রশ্ন আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, জাতীয় কমিশনের রায়ের বিরুদ্ধে কত দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করা যায়? উত্তর হবে 30 দিনের মধ্যে। 12, রাজ্য ক্রেতা কমিশনের সভাপতিকে নিয়োগ করেন কে? উত্তর হবে রাজ্য সরকার। আর যদি তোমাকে প্রশ্নে বলে যে রাজ্য ক্রেতা কমিশনের সভাপতি কে হতে পারে, তখন অবশ্যই হাইকোর্টের বিচারপতি অথবা প্রাক্তন বিচারপতি তোমার কিন্তু উত্তর হয়ে যাবে। 13, জেলা আদালতে সদস্য সংখ্যা কতজন হয়? উত্তর হবে 3 জন। 3 জন, তবে মনে রাখবে 1 জন হচ্ছে সভাপতি আর 2 জন হচ্ছে তোমার সদস্য, এবং 2 জন সদস্য বা সভাপতি, এই 3 জনের মধ্যে 1 জন কিন্তু অবশ্যই মহিলা হতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার চলে এসেছি 2024 সাল। 2024 সালে এইচএসে যে প্রশ্নগুলো পড়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আগামী দিনে এখান থেকে তোমাদের অনেক প্রশ্নই কিন্তু আসতে পারে।
প্রথম প্রশ্ন 14 দাগ, পোডোস্ক্রপ কথাটি কে প্রবর্তন করে? উত্তর হচ্ছে লুথার গ্যালিক। আর তোমাদের ক্লাস নেওয়ার সময় বলেছিলাম যে পোডোস্ক্রপ, এখানে তোমরা PODACORB এগুলোর যে ফুল ফর্ম বা এগুলোর যে অর্থ, সেই অর্থগুলো থেকেও প্রশ্ন তোমাদের পড়তে পারে। যে P মানে প্ল্যানিং অর্থাৎ পরিকল্পনা, O মানে অর্গানাইজিং অর্থাৎ সংগঠন, এভাবে প্রশ্নও দিতে পারে। আচ্ছা 15, দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট গ্রন্থটি কার লেখা? উত্তর হবে পিটার F. ডাকার বা পিটার ডাকার। 16, ব্যবস্থাপনার কটি স্তর? 3টে স্তর। কী কী বলো তো? উচ্চ স্তর, মধ্যস্তর আর নিম্ন স্তর। 17, নিচের কোনটি ব্যবস্থাপনার কাজ নয়? এটা হচ্ছে পৃষ্ঠপোষকতা। ঠিক আছে, এটা ব্যবস্থাপনার কাজ নয়। আবার এইভাবেও দিতে পারে যে হেনরি ফেওলের মতে ব্যবস্থাপনার কাজ কটা? 5টা। আর লুথার গ্যালিকের মতে ব্যবস্থাপনার কাজ কটা? 7টা। 18, ব্যবস্থাপনার নীতিগুলো তৈরি হয় কোথায়? উত্তর হবে ব্যবস্থাপকদের অভিজ্ঞতার দ্বারা বা কী দ্বারা? ব্যবস্থাপকদের অভিজ্ঞতার দ্বারা। ভারত সরকার প্রথম শিল্পনীতি কবে ঘোষণা করে? 1948 সালে শিল্পনীতি ঘোষণা করে। আর এখান থেকে তোমার আরেকটা সাল মনে রাখা দরকার যে নয়া শিল্পনীতি কবে চালু হয়, সেটা হচ্ছে 1991 সালে। ঠিক আছে, নয়া শিল্পনীতি যেখানে উদারীকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়ন এগুলো ঘটেছিল। 20, কোনো একটা কারবারি প্রতিষ্ঠানের উদ্দেশ্য এবং লক্ষ্য পূরণের জন্য কোন পরিকল্পনা নেওয়া হয়? উত্তর হচ্ছে মূল পরিকল্পনা। 21, সংগঠনের প্রাচীনতম রূপ কোনটা? উত্তর হবে রৈখিক সংগঠন। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী পাতায় তোমাদের চলে যাব। ঠিক আছে, 22 দাগ থেকে, যা কিছু অধস্তনদের কর্তৃত্ব ও ক্ষমতার গুরুত্ব বৃদ্ধি করে তাই হলো বিকেন্দ্রীকরণ। এই কথাটি কে বলেছেন? উত্তর হচ্ছে হেনরি ফেওল। পণ্যের নামকরণ বা অভিজাতকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনগুলি? তোমার উত্তর হবে নাম, প্রতীক, নকশা, এই সবগুলি হবে। আচ্ছা, এই প্রশ্নটা একটু তোমাদের অপশানে হয়তো ভুল আছে। 2 স্তর বিশিষ্ট পণ্য বন্টন প্রণালীতে মধ্যবর্তী কারবারি স্তরে কারা থাকে? দেখো, যখনই তোমাকে বলবে 2 স্তর বিশিষ্ট, তখন জানবে যে উৎপাদন করছে আর যে ভোগ করছে তার মাঝে দুজন থাকবে। তাহলে এখানে দুজন কে কে? এক হচ্ছে পাইকারি বিক্রেতা আর 2 হচ্ছে খুচরো বিক্রেতা। তাহলে উৎপাদক এবং ভোক্তা, তাদের মাঝখানে রয়েছে দুজন, পাইকারি বিক্রেতা, খুচরো বিক্রেতা। সেই কারণে আমি এখানে দুটোতেই দাগ দিয়েছি। 25, বিপণন মিশ্রণের ধারণা প্রথম কে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে নীল বর্ডেন। 26, জেলা ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ নিষ্পত্তির সর্বাধিক সময়সীমা কত? উত্তর হবে 5 মাস। কিছু কিছু জায়গায় তুমি দেখবে 3 মাস লেখা রয়েছে। এবার 3 মাস কখন লিখবে আর 5 মাস কখন লিখবে? যখন কোনো ক্রেতা কোনো পণ্য নিয়ে আদালতে অভিযোগ জানাবে, যদি সেই পণ্যটা কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন না হয়, তাহলে 3 মাসের মধ্যেই ক্রেতার অভিযোগ নিষ্পত্তি করে দিতে হবে। আর যদি পণ্যটা নিরীক্ষা পরীক্ষা করার দরকার থাকে, তাহলে 5 মাসের মধ্যে ক্রেতার অভিযোগ নিষ্পত্তি করতে হবে। 27, জেলা ক্রেতা সুরক্ষা আদালতের সভাপতি কে হতে পারেন? উত্তর হবে জেলা বিচারক। 28, রাজ্য ক্রেতা সুরক্ষা কমিশনের সদস্যদের ঊর্ধ্বসীমা, বয়সের ঊর্ধ্বসীমা কত হতে পারে? 65 বছর। আচ্ছা, এরপর যে প্রশ্নগুলো বলবো সেগুলো তোমাদের HS 2023-এ এসেছে, অর্থাৎ 2023 সালে উচ্চ মাধ্যমিক। তখন যদিও সেমিস্টার ছিল না, কিন্তু MCQ প্রশ্ন তো আসতো, 24টা করে প্রশ্ন আসতো। ঠিক আছে, তার মধ্য থেকেই বাছাই করে এই টেস্ট পেপারে দেওয়া হয়েছে। 29, নিচের কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়? উত্তর হবে কর্মসংস্থান প্রদান করা। 30, সমন্বয় সাধন বা সংযোজন হলো বিভিন্ন কাজের মধ্যে ভারসাম্য সৃষ্টি করে দলীয় কাজকে সুসংহত করে তোলা। এর বক্তাকে EFL ব্রিজ, এটা ব্রেক দেওয়া রয়েছে, এটা ব্রিজ হবে, বয়রভোলা দীর্ঘই চ। ঠিক আছে, EFL ব্রিজ। আচ্ছা, ফোরম্যান ব্যবস্থাপনার কোন স্তরে থাকে? উত্তর হচ্ছে নিম্ন স্তরে থাকে। 32, ব্যবস্থাপনার সারবস্তু কাকে বলা হয়? উত্তর হচ্ছে সমন্বয় সাধনকে। 33, কারবারের বা নিচের কোনটি কারবারি পরিবেশের অন্তর্গত? প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ। এটা হবে অপশান ডি সবগুলি। এখানে দাগ দেওয়া নেই, আমি বলে দিচ্ছি, দাগ দিয়ে নাও, অপশান ডি সবগুলি। আচ্ছা, এরপর যেটা আমরা চলে যাব 34-এর প্রশ্নতে। ঠিক আছে, 34-এ কী আছে? একবার ব্যবহার্য পরিকল্পনার অন্তর্ভুক্ত হচ্ছে বাজেট, কৌশল, কর্মপদ্ধতি সবগুলি, সবগুলি হবে। 35, বিপণন হলো বর্তমান ও সম্ভাব্য খরিদ্দারের
প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে উপযুক্ত পণ্য ও সেবার পরিকল্পনা, উপস্থাপনা ও বন্টন সংক্রান্ত আন্তঃকার্যকলাপের সামগ্রিক পদ্ধতি। এটা কে বলেছেন? এটা বলেছেন উইলিয়াম স্ট্যান্টন। 36, নিচের কোনটি পণ্য বন্টন প্রণালীর সঙ্গে কাজ? পণ্যের মজুত, মালিকানা হস্তান্তর, ফরমাশ প্রক্রিয়া, এই সবগুলোই হবে পণ্য বন্টন প্রণালীর কাজে নিযুক্ত। কেন? কারণ পণ্য উৎপাদকের কাছ থেকে ক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত যে কাজগুলো হয় সেগুলো সবই পণ্য বন্টনের মধ্যেই পড়ছে। 37, জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের সভাপতি কে হতে পারেন? এটা সুপ্রিম কোর্টের, এখানে দেওয়া রয়েছে অপশান অনুযায়ী বলছি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মনোনীত একজন বিচারক। কিছু কিছু জায়গায় তুমি অপশান দেখবে দেয়া থাকবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা প্রাক্তন বিচারপতি, সেটাও তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। 38, জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কতদিন হয়? দেখো এখানে সর্বোচ্চ বয়স 67 বছর পর্যন্ত থাকতে পারে সদস্যরা, সভাপতি হলে 70 বছর, কিন্তু এখানে আমি অপশান না পাওয়ায় পাশে তোমাদের লিখে দিয়েছি যে 67 বছর বয়স পর্যন্ত। 39, জেলা ক্রেতা আদালতের রায়ের কত দিনের মধ্যে রাজ্য কমিশনে আপিল করা যায়? এটা হচ্ছে 45 দিনের মধ্যে আপিল করা যায়। এরপর যেটা তোমাদেরকে বলবো, 2022 সালের কিছু প্রশ্ন এসেছে। 2022 সালে এইচএসে যে প্রশ্নগুলো এমসিকিউ আকারে পড়েছে, যার মধ্যে রয়েছে ব্যবস্থাপনার সারবস্তু কাকে বলে? উত্তর হচ্ছে সংযোজন। একটু আগেই এই প্রশ্নটা তোমরা পেয়েছো, সমন্বয় সাধন, সেটা মানেই হচ্ছে সংযোজন। আচ্ছা 41, ব্যবস্থাপনার স্তর সংখ্যা কটি? 3টি, এটাও আগের প্রশ্নতেই তোমরা পেয়ে গেছো, ঠিক আছে, উচ্চস্তর, মধ্যস্তর, নিম্নস্তর। 42-এরটাও পেয়ে গেছো, রিপিট হচ্ছে কারণ তোমাদের আগেই বললাম যে বারংবার এসেছে উচ্চ মাধ্যমিকে, সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে? উত্তর হচ্ছে এফ.ডব্লিউ. টেলর। 43, সমস্ত ব্যবস্থাপনাগত কাজের চাবিকাঠি কাকে বলা হয়? উত্তর হচ্ছে পরিকল্পনাকে বলা হয়, ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা আমরা চলে যাব 44-এ, পরিকল্পনা প্রণয়ন ড্যাশ এর কর্মপন্থা স্থির করে। দেখো পরিকল্পনা সবসময় ভবিষ্যতের জন্যেই কর্মপন্থা স্থির করে। 45, কেন্দ্রীকরণ কি? কেন্দ্রীকরণ মানে হচ্ছে সমস্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চ স্তরে বজায় রাখা, আর যদি আমি নিজের ক্ষমতা ভাগ করে দিই তখন তাকে বিকেন্দ্রীকরণ বলা হবে, ঠিক আছে। দেখো 46-এর প্রশ্নটা আবার এসছে, কারণ এই প্রশ্নগুলোই তো বারংবার আসে। পোডোস্ক্রপ কথাটি, আচ্ছা তোমাদেরকে আর একটা জিনিস বলে দিই, এই যে পোডোস্ক্রপ কথাটি কে প্রবর্তন করে? এটা শুধুমাত্র যে 2022 সালে 2024 সালে এসেছে এমন নয়, আগের বছর অর্থাৎ 2026-এ যে তোমার এইচএস সেমিস্টার 3 হলো সেটাতেও এসেছে, এবং আগের বছরও আমি সাজেশন দিয়েছিলাম। পোডোস্ক্রপ কথাটি প্রবর্তক কে? উত্তর হচ্ছে লুথার গ্যালিক। আচ্ছা ব্যবস্থাপনা হলো কি? যেটা তোমাদেরকে বললাম, কলা ও বিজ্ঞান যদি থাকে সেটা তো দেবেই, আর যদি বিজ্ঞান থাকে তাহলে কোন বিজ্ঞান? উত্তর হবে সমাজবিজ্ঞান। মুখ্য হিসাব আধিকারিক কোন স্তরে থাকে? উত্তর হচ্ছে মধ্যস্তরে থাকে। আচ্ছা ব্যবস্থাপনার নীতি কোনগুলো বা কতগুলো নীতি রয়েছে? 14টা নীতি। আর এই 14টা নীতির কথা কে বলেছে? ব্যবস্থাপনার নীতি 14টা নীতির কথা বলেছেন হেনরি ফেওল। এটাও তোমাদের পরীক্ষায় পড়ে যে হেনরি ফেওলের কটা নীতি? উত্তর হবে 14টা নীতি। 50, নিচের কোনটি বিপণনের কাজ নয়? উত্তর হচ্ছে আর্থিক পরিকল্পনা প্রণয়ন করা। তো আজকে আমি এই 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। যদি তোমাদের মনে হয় যে স্যার এই পিডিএফটা আমাদেরকে দিন, তাহলে হোয়াটসঅ্যাপে চ্যানেলে চলে এসো, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে জয়েন করে নাও। তোমাদেরকে পিডিএফ এবং এই যে সুন্দর করে মার্কিং করা রয়েছে, এই মার্কিং তোমরা পিডিএফে পেয়ে যাবে। তো আজকের জন্য ক্লাসটা এতটাই রাখছি, ঠিক আছে। পরের ক্লাসে আমরা 51 থেকে 100 বা 100-র পরেও যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো পার্ট 2-এতে নিয়ে আসবো।